মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামা বেজে গেছে। এবার সরাসরি মুখোমুখি ইসরায়েল এবং ইরান। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যুদ্ধ কি শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি বৃহত্তর আকার নিতে পারে? কারণ বৃহত্তর আকার নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তখন বেশ কিছু দেশ কিন্তু ইতিমধ্যে এই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে। কিন্তু শুরুটা কীভাবে হয়েছিল? শুরুটা 2023 সালের 9 আগস্ট, যখন ইসরায়েল জাতীয় দিবস পালনে ব্যস্ত ছিল, সারা দেশে ছিল উৎসবের আমেজ। ঠিক সে সময় হামাস জঙ্গি সংগঠন ইসরায়েলে ঢুকে বলা চলে সাধারণ মানুষের ওপর বা আনন্দে থাকা মেতে থাকা মানুষদের ওপর নির্বিচারে গুলি চালায় এবং বহু মানুষকে কিডন্যাপ করে নিয়ে আসে। ঠিক সেই সময়ই বলা যায় কয়েক হাজার ইসরায়েলের নাগরিকের মৃত্যু হয়েছিল এবং তারপরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট হুমকি দিয়েছিলেন যে তারা হামাস জঙ্গি সংগঠনকে নির্মূল করেই ছাড়বেন। এরপরেই দেখি আমরা ইসরায়েল প্যালেস্তাইনে আক্রমণ করে এবং এই মুহূর্তে বলা চলে হামাসের যে শক্ত ঘাঁটি তা কিন্তু রীতিমতো ধূলিসাৎ হয়ে গেছে। এই ধূলিসাৎ হওয়ার ফলে হামাসের একের পর এক নেতা তাদের নিরাপদে আশ্রয় নিয়েছেন কোথায়? সেই ইরানে। এবং ইরানের সরকার, ইরানের প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু হামাসকে যে আশ্রয় দেবেন তা নিজেও ঘোষণা করেছিলেন। ফলে সেইভাবেই যখন একের পর এক নেতা, হামাসের নেতা আশ্রয় নিচ্ছেন ইরানে, ঠিক সে সময় কিন্তু বলা চলে যুদ্ধের আবহটা কিন্তু তৈরি হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে। এই যে হামাসের নেতাদের আশ্রয় দেওয়া, পাশাপাশি ইসরায়েল লড়াই শুরু করে হুতি জঙ্গি সংগঠনের সাথেও এবং লড়াই শুরু করে হিজাবুল্লাহর সঙ্গেও। এই যে ইসরায়েলের পরপর যুদ্ধ, অর্থাৎ একদিকে রয়েছে প্যালেস্তাইন, অন্যদিকে হিজাবুল্লাহ, অন্যদিকে হুতি, পরপর জঙ্গি সংগঠনের সঙ্গে লড়াই। এবং ঠিক সেইখানে যে হামাসের নেতারা যেখানে ইরানে আশ্রয় নিয়েছিলেন, ঠিক সেইখানে ঢুকে আমরা সবাই জানি যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ পৃথিবীর সবথেকে শক্তিশালী, সেই মৌসাদের নিখুঁত ইনফরমেশনের ফলে ইরানের সীমানায় ঢুকে কিন্তু হামাসের নেতাদের নিকেশ করে ইসরায়েলি সেনা। ফলে সেইভাবেই তখন থেকে কিন্তু ইরানের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। এই ইরানের প্রধানমন্ত্রী খামেনি, আয়াতুল্লাহ খামেনি, তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন নেতানিয়াহুকে খতম করে ছাড়বেন। তারপরে কিন্তু মিসাইল হামলা শুরু করেছে দুই দেশ। কখনো ইরান প্রথমে আক্রমণ করে ড্রোন হামলা চালায় ইসরায়েলের উপরে, পাল্টা দেয় ইসরায়েলও। তারপরে একটা মধ্যস্থতা এসেছিল। আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফেরার পর, শপথ নেওয়ার পর এই ইরানকেই 60 দিন সময় দিয়েছিলেন। কেন সময় দিয়েছিলেন? কারণ তাদের যে পারমাণবিক শক্তি রয়েছে বা পারমাণবিক বোমা রয়েছে, তারা যেন আর বলে যে নতুন করে তৈরি করতে না পারে বা তৈরি না করে, তার একটা চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু ইরান কিন্তু সেই চুক্তি পুরোপুরি উড়িয়ে দেয়। আর উড়িয়ে দেওয়ার পরেই ঠিক যখন 60 দিন শেষ হতে চলে, ঠিক সে সময় আমেরিকার সরকার, ডোনাল্ড ট্রাম্পের সরকার, ইরানে থাকা নাগরিকরা যারা দূতাবাসের কর্মী ছিলেন তাকে ফিরিয়ে নেয়। ঠিক ফিরিয়ে নেয় 30 দিনের, 60 দিনের মাথায়, 61 দিনের মাথায় কিন্তু ইসরায়েল ইরানে আক্রমণটা চালায়। এবং এই আক্রমণের ফলে ইরানের মোটামুটি 5 বিজ্ঞানী, যারা কিন্তু নিউক্লিয়ার বোমা বিস্ফোরণের তৈরিতে যুক্ত ছিলেন এবং বলা যায় তাই কর্মরত ছিলেন, 5 জন বিজ্ঞানী কিন্তু নিহত হয়েছেন ইসরায়েলের হামলায়। শুধু তাই নয়, ইরানের যে সেনাপ্রধান, তিনিও কিন্তু নিহত হয়েছেন। এবং একের পর এক জায়গা, অর্থাৎ ইরানের যে শক্ত ঘাঁটি বলা যায়, বিমান ঘাঁটি, যেখানে বিভিন্ন যুদ্ধ বিমান রয়েছে, যুদ্ধাস্ত্র রয়েছে, সেখানে কিন্তু হামলা চালায় ইসরায়েল। ঠিক তারপরেই খামেনি, তিনি কিন্তু হুঙ্কার দেন যে এর ফল ভুগতে হবে। তিনি হুঙ্কার দেন শুধুমাত্র ইসরায়েলকে না, হুঙ্কার দেন আমেরিকাকেও। তখন আমেরিকা এই যে তাদের দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া, বা ডোনাল্ড ট্রাম্পের যে বিবৃতি যে তারা 60 দিন সময় দিয়েছিলেন, 60 দিনের মধ্যে ইরান কোনো চুক্তি করেননি বলেই 61 দিনের মাথায় ইসরায়েল হামলা চালিয়েছে, অর্থাৎ এখানে ইসরায়েলের কোনো দোষ তিনি দেখতে পাচ্ছে না। এই যে বিবৃতি, এই বিবৃতি আবার খামেনি কিন্তু একদিকে যেমন ইসরায়েলকে হুঙ্কার দিয়েছেন, ঠিক তেমনি হুঙ্কার দিয়েছেন আমেরিকাকেও। এবং তারপরেই দেখা যায় ইসরায়েলের এই যে আক্রমণ, এই মুহূর্তে কিন্তু চলছে ইসরায়েলের আক্রমণের পর পাল্টাও কিন্তু ইরান হামলা চালায় ইসরায়েলে। যেখানে দেখা যায় ইসরায়েলের জেরুজালেমের যেখানে বলা যায় প্রচুর সাধারণ মানুষ বাস করেন, আবাসন লক্ষ্য করে কিন্তু হামলা চালায় ইরান। এবং শুধু জেরুজালেম নয়, তেল আবিবেও কিন্তু হামলা চালায় ইরান, যার ফলে বলা যায় ইসরায়েলের বেশ কিছু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরপরে কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি বলেন যে ইরান তাদের সাধারণ মানুষের ওপর বিস্ফোরণ ঘটাচ্ছে। এবং ইরান যেখানে মোটামুটি 300 থেকে 400 ড্রোন হামলা চালায়, একের পর এক ব্যালিস্টিক হামলা চালায়, বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে ইসরায়েল। কিন্তু দুই দেশের মধ্যে লড়াই কিন্তু চলছে। ঠিক সেখানে এই মুহূর্তে যদি বলা যায়, সেই যুদ্ধ কিন্তু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, তা কিন্তু বৃহত্তর আকার নিতে চলেছে। উত্তর কোরিয়া ইতিমধ্যে ইরানকে সমর্থন বার্তা দিচ্ছেন। উল্টো দিকে রাশিয়া, কারণ আমেরিকা যে পদে থাকবে, রাশিয়া তার উল্টো পদে থাকবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তিনিও কিন্তু ইরানের পাশে থাকার বার্তা দিচ্ছেন। এবং এই দুই দেশের ভৌগোলিক অবস্থান আমরা যদি দেখি, ইরানের আশেপাশে বা ইসরায়েলের আশেপাশে যে সমস্ত দেশ রয়েছে, ইরাক হোক বা আফগানিস্তান, পাকিস্তান, এই সমস্ত দেশের মধ্যে কিন্তু যুদ্ধ লেগে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কারণ জর্ডন ইতিমধ্যে ইরানের পাশে থাকার বার্তা দিচ্ছেন।
ফলে একটা বৃহত্তর যুদ্ধের কিন্তু সম্ভাবনা রয়েছে। আর সম্ভাবনা আরও একটা যেটা কারণ, তা হচ্ছে এই দুই দেশের জিডিপি বা এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে জিডিপি নির্ভর করে বা তাই অর্থনৈতিক ভাণ্ডার নির্ভর করে কিন্তু খনিজ তেলের উপর। আর দুই দেশই কিন্তু খনিজ তেলের উপর যথেষ্ট নির্ভরশীল। ঠিক সেইখানেই এই দুই দেশের মধ্যে যুদ্ধ যদি বেঁধে যায়, একদিকে যেমন বিশ্ব বা আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি করবে, এই খনিজ তেলে যেমন আমদানি রপ্তানি বন্ধ হবে, ফলে সেইভাবেই খনিজ তেলের দাম তো বাড়বে। আর খনিজ তেলের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু হতে পারে। আর ঠিক সেখানে এই যে যুদ্ধের আবহ, এইখানে দাঁড়িয়ে বেঞ্জামিন নেতানিয়াহু ফোন করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, এবং নরেন্দ্র মোদী টুইট করে জানিয়েছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু তাকে ফোন করেছিলেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে স্পষ্ট বলেছেন, কারণ আমরা জানি ইরান ভারতের বন্ধুরাষ্ট্র, ইসরায়েল ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র। ফলে স্বাভাবিকভাবেই কোনো দেশের পক্ষে যাওয়া কিন্তু ভারতের পক্ষে যথেষ্ট কঠিন, কারণ এই ইরানের সঙ্গে ভারতের ইতিহাস যুগ যুগ ধরে কিন্তু সম্পর্ক। ইসরায়েলও ঠিক তাই। কার্গিল যুদ্ধ সময় যেখানে পাকিস্তানের সেনাবাহিনী ঠিক পাহাড়ের ওপরে অবস্থান নিচ্ছিল, বলা যায় তারা ফ্রন্ট পজিশনে ছিল, ভারতীয় সেনা ছিল নিচে, পাহাড়ের নিচে, অর্থাৎ পাকিস্তান সেখান থেকে ভারতের উপর আক্রমণ করাটা খুব সহজ ছিল। সেইখানে ভারত সরকার পক্ষ থেকে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমেরিকার রাষ্ট্রপতি তৎকালীন বিল ক্লিন্টনের কাছে অনুরোধ করেছিলেন যে তাকে যেন এই বলা যায় ট্র্যাক করার জন্য, অর্থাৎ লোকেশন দেখার জন্য সাহায্য করতে, কিন্তু আমেরিকা তো অস্বীকার করে। সেই সময় কিন্তু এই ইসরায়েল ভারতকে সাহায্য করেছিল, আর যার ফলে ইসরায়েলের জিপিএসের মাধ্যমে কিন্তু ট্র্যাক করতে সক্ষম হয় ভারতীয় সেনা এবং কার্গিল জয় আমরা দেখেছি। সুতরাং ইসরায়েলের ভারতের ক্ষেত্রে যে অবদান তা কিন্তু কোনো মতেই অস্বীকার করার জায়গা নেই। ইরানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্বাভাবিকভাবে ভারতে কিন্তু কোন দেশের পাশে যে দাঁড়াবে তা যথেষ্ট কঠিন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে অনুরোধটা করেছেন যে তারা জঙ্গি নির্মূল করতে নেমেছেন, সেখানে ভারতের সমর্থন চাই। কারণ এই জঙ্গি নির্মূলের কথা যদি বলি, ভারতবর্ষ যে পেহেলগাঁওতে যে জঙ্গি হামলা চালায় বিভিন্ন জঙ্গি সংগঠন, লস্কর ই তৈবা হোক বা আনসারুল্লাহ বাংলা হোক, সেই জঙ্গি সংগঠনের ভারতের বিরুদ্ধে ভারত কিন্তু পাল্টা অপারেশন সিন্ধুর চাল, সেখানে পাকিস্তানের সীমানায় ঢুকে 9টি জঙ্গি ঘাটে গুড়িয়ে দিয়েছে। অর্থাৎ ভারতীয় টার্গেট কিন্তু ছিল এই জঙ্গি নির্মূল। এবং ভারতের প্রত্যেকটা দেশে ভারত কিন্তু স্পষ্ট বার্তা দিয়েছে যে এই সময় সন্ত্রাসবাদকে মদত দেওয়ার কিছু, সন্ত্রাসবাদকে নির্মূল করার প্রয়োজন। আর বেঞ্জামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে কিন্তু সেই কথাই বললেন যে তারা জঙ্গি নির্মূল করতে নেমেছেন, ভারতের সমর্থন প্রয়োজন। ফলে স্বাভাবিকভাবে এই যুদ্ধ যে বৃহত্তর আকার নিতে চলেছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যদি আমরা ইরানের দিকে তাকাই, যুদ্ধের সূত্রপাতটা সেই পরমাণু বিস্ফোরণ করে, যেখানে পরমাণু তৈরির একটা উদ্যোগ নিচ্ছিল ইরান, তার অস্ত্রের ভাণ্ডারে পরমাণু আরও বেশি সংখ্যক মজুত করার একটা প্রক্রিয়া নিচ্ছিল। আর সেখানে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমেরিকা এবং ইসরায়েল, এবং সেই বাধার ফলে যেখানে তারা চুক্তিগত যে সেই চুক্তি অস্বীকার করে ইরান, আর যার ফলে কিন্তু বর্তমানে যুদ্ধের পরিস্থিতি। আর ইরান যে এই মুহূর্তে তারা যে বলা চলে এই আমেরিকার যে বার্তা বা যে চুক্তি তা কিন্তু মেনে নেবে, তা কিন্তু স্পষ্ট। এবং বিভিন্ন দেশের সমর্থন পাওয়ার ফলে রাশিয়া, উত্তর কোরিয়ার মতো দেশ, জর্ডানের মতো দেশ এই ইরানের পাশে দাঁড়ানোর জন্য ইরানের ক্ষেত্রে বলা যেতে পারে তারা যুদ্ধের জন্য আরও অ্যাগ্রেসিভ হয়ে উঠবে। ফলে যে পরমাণু বিস্ফোরণের যুদ্ধের সূত্রপাত, তাহলে কি সেই পরমাণু যুদ্ধ দিয়ে এগোতে পারে? খুব একটা কঠিন কিছু নয়, কারণ যুদ্ধের গতি প্রকৃতি যেভাবে এগোচ্ছে, ইসরায়েলের আক্রমণের লক্ষ্য ছিল ইরানে থাকা পরমাণু বিস্ফোরণ, এবং তারা কিন্তু বেশ কিছু জায়গায় ভাইব্রেশন ছড়িয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে ইরান যে পাল্টা প্রত্যাঘাত করবে এবং রীতিমতো প্রত্যাঘাত শুরু করেছে, কিন্তু যদি বিভিন্ন দেশ একে অপর দেশের পাশে দাঁড়ায় বা জোটবদ্ধ হয়ে ওঠে, তাহলে কিন্তু এই যুদ্ধ বৃহত্তর আকার নিতে পারে বা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও যেতে পারে। আর ঠিক সেই কারণেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী দুই দেশের কাছেই বার্তা পাঠিয়েছেন যে যুদ্ধ না করার জন্য শান্তির বার্তা পাঠিয়েছেন। কিন্তু পরিস্থিতি কোন দিকে হবে? আমেরিকার পক্ষ থেকে যেখানে ইসরায়েলকে, অর্থাৎ তারা যেভাবে বলছে যে ইসরায়েল যে আক্রমণটা করেছে সেইখানে ইরান চুক্তি লঙ্ঘন করার জন্যই ইসরায়েল আক্রমণ করেছে, অর্থাৎ ইসরায়েলের পাশে থাকার বার্তা কিন্তু আমেরিকার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন। ফলে স্বাভাবিক একটা কিন্তু বিতর্ক তৈরি হচ্ছে, একটা যুদ্ধের আওয়াজ কিন্তু ব্যাপকভাবে তৈরি হচ্ছে। এবং ইতিমধ্যে যে সমস্ত দেশ যেহেতু একে অপরকে দিয়ে জোটবদ্ধ হতে শুরু করেছে, ফলে এই যুদ্ধ যে বৃহত্তর আকার নিতে পারে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। এবং এই মুহূর্তে যদি আমরা বলি, দুই দেশে কিন্তু লক্ষ্য ছিল সাধারণ মানুষের উপর, অর্থাৎ যেখানে জনবসতিপূর্ণ এলাকা, যেখানে ইরান আক্রমণ চালায় জেরুজালেম, তেল হাবিবের মতো অত্যন্ত জনবহুল এলাকায়, ঠিক তেমনই ইসরায়েলে কিন্তু হামলা চালায় ইরানের তেহরান সহ বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকায়। ফলে এই যুদ্ধ যে আকারটা বড় নিতে পারে তার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। আরও একটা সম্ভাবনা যেটা দুই দেশের রাষ্ট্রপ্রধান, ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে তিনি জঙ্গিদের নির্মূল করেই ছাড়বেন, এবং তিনি ইরানের মানুষদের বার্তা দিচ্ছেন যে ইসরায়েলের লড়াই ইরানে থাকা সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, তার লড়াই
জঙ্গির বিরুদ্ধে। এবং এই খামেনির কথা যদি বলি, ইরানের যিনি প্রধান রয়েছেন আয়াতুল্লাহ খামেনি, তিনি একদিকে যেমন ধর্মগুরু, ফলে স্বাভাবিকভাবেই তার কিন্তু অন্যান্য দেশে তার কিন্তু যথেষ্ট সম্মান রয়েছে, গুরুত্ব রয়েছে। এর আগে আমরা যদি বলি এই দুই দেশের বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেখানে আরব বিপ্লব শুরু হয়েছিল, সেই সময়ের পর থেকে ইরানে কিছুটা বিক্ষোভ শুরু হলেও এই আয়াতুল্লাহ খামেনিকে কিন্তু সরানো হয়নি, তিনি কিন্তু রয়েছেন। ফলে তিনি যে যথেষ্ট প্রভাবশালী তা বলার অপেক্ষা রাখে না। আর সেইভাবেই যুদ্ধের আবহটা এভাবে বেড়ে যাচ্ছে দিন দিন। দুই দেশের রাষ্ট্রপ্রধান যেভাবে একে অপরের দিকে পাল্টা বিবৃতি দিতে চলেছেন, তাতে এই যুদ্ধের থামার কিন্তু যথেষ্ট সম্ভাবনা কম। ফলে স্বাভাবিকভাবেই দুই দেশে কিন্তু অস্ত্র ভান্ডার কিন্তু যথেষ্ট মজবুত। ইসরায়েলে যেমন একদিকে চারটির সঙ্গে যুদ্ধ করে, চারটির বিরুদ্ধে যুদ্ধ করে, প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ করছে, হুতি জঙ্গির বিরুদ্ধে লড়াই করছে, হিজাবুল্লাহর সঙ্গে লড়াই করছে, এবং এখন লড়াই চলছে ইরানের সঙ্গে। ফলে স্বাভাবিকভাবে ইরানের মতো, ইসরায়েলের মতো ছোট্ট একটি দেশ যেভাবে চারটি দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে স্বাভাবিকভাবেই ইসরায়েলে কিন্তু আমেরিকার সমর্থন বা অন্য রাষ্ট্রের সমর্থনটাও প্রয়োজন, কারণ একধারে চারটি দেশের যুদ্ধ করা যথেষ্ট কঠিন কাজ, যেটা কিন্তু ইসরায়েল করে চলেছে। এবং তাদের যে গোয়েন্দা সংস্থা মোসাদ, তারা কিন্তু অত্যন্ত সক্রিয়, আর যার ফলে ইসরায়েল এটা করতে পারে। কিন্তু এই যুদ্ধ কি থামবে, না যুদ্ধে গতিপথে নতুনভাবে আরও ব্যাপক হবে, সেদিকে নজর রাখা অত্যন্ত প্রয়োজন।